কিছুই করে কেউ পাশে দাঁড়াচ্ছে না, খুব একা বুঝতে পেরেছি। সবাই আতঙ্কে, কেউ পাশে পাচ্ছে না। তারা এখন ঘুরে বেড়াচ্ছে, তাদের এখন এরকম সাধারণ মানুষের উপর এটা হচ্ছে, ওরা একাই করতে চায়, কিন্তু আমাদের পাশে আছে। কিন্তু দেখো, গরিব বলেই তো ওরা এই শোষণটা করছে, এবং ওরা দিন দিন এই দৌরাত্ম করছে, কিন্তু আমাদেরকে ছোট ছোট বাচ্চা নিয়ে আছি, প্রচুর ভয়ে আতঙ্কে আছি। আমার দেখতে আমার কাছে তো অসুস্থ, আমার শাশুড়ি মারা গেছে, আমার এই কজন যে আছি ভয়তে আছি। রাতের আক্রান্ত পরিবারের পাশে এলেন, তাদের সঙ্গে কথা বললেন, কি জানতে পারলেন আর কি বললেন তাদেরকে? না, আমরা তো সংবাদ মাধ্যমে প্রথম খবরটা পেয়েছিলাম, তারপরে সংবাদ মাধ্যমের বন্ধুদের কাছ থেকেই পরিবারের ফোন নাম্বার জোগাড় করে ওদের সঙ্গে কথাও বলেছিলাম। তারপরে তাদের সঙ্গে আলোচনা করে আজকে আমরা আসার একটা দিন স্থির করেছিলাম। আক্রান্ত আমরা মঞ্চের তরফ থেকে আসলাম, পরিবারের সঙ্গে কথা বললাম, এবং যেটা জানলাম বা পরিবার লোকের কাছ থেকে সব শুনলাম, অত্যন্ত একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। আর গরিব দরিদ্র পরিবার, তারা যে রাজনীতি করার করতেই পারে, তাতে কোনো দোষের নেই, কিন্তু ওদের যা অভিযোগ যে রাজ্যের শাসক দলের তরফ থেকে রাত্রিবেলায় কিছু মদ মাংস মৎস্য ইত্যাদি হচ্ছিল গভীর রাতে, সেই সময় নাকি বোমাবাজি হচ্ছিল এই অঞ্চলে, হয়তো নির্বাচনের সামনে একটা মহড়া হচ্ছিল, হয়তো তার কয়েকদিন পরে এখানে নির্বাচন ছিল। তো তারপরে পরিবারের লোককে ফোনে ডেকে পাঠিয়েছিল, মানে বিশেষ করে সঞ্জয়কে, বড় ছেলেকে, গেছিল। তার মা পর পেছন পেছন দৌড়ে গেছে, মায়ের মন তো, ছেলে কোথায় যাচ্ছে, রাত্রিবেলা বোমাবাজি হচ্ছে, ছুটেও গেছে, কিন্তু মা মৃত হয়ে গেছে। আর পুত্র এখন কোথায় আছে, কিভাবে আছে, পরিবারের লোক 8 দিন পেরিয়ে গেছে, এখনো জানতে পারছে না। এবং ইতিমধ্যে যা শুনছি যে শাসক দলের তরফ থেকে নানারকম ভাবে ফোন আসছে, নানারকম ভয় দেখানো হচ্ছে, আতঙ্কের মধ্যে রয়েছে। কিন্তু প্রথম পরিবারের লোকজন যে অভিযোগটা করছেন, যে আমরা লিখিত অভিযোগ করেছি থানায়, যাদের নামে অভিযোগ করেছি তারা কেউ এখনো গ্রেপ্তার হয়নি। এটা তো থানা প্রশাসনের দেখার কথা, তাদের তো দায়িত্ব, সংবিধান অনুযায়ী তাদেরই তো দেখবার কথা। তারাই তো ল এনফোর্সিং এজেন্সি, আইনের রক্ষক। তারা যদি শাসক দলের অঙ্গুলি হেলনে কাজ করে, তো সেখানে আমাদের কি বলার আছে? তো আমরা আপাতত পরিবারের লোক যেটা চাইছে যে একবার সঞ্জয় কোথায় আছে, কিভাবে আছে, দেখা করতে চায়। সেই সুবিধাটাও তাদেরকে এখনো দেওয়া হচ্ছে না, থানার তরফ থেকে নয়, শাসক দলের তরফ থেকে নয়, বা এখানকার পঞ্চায়েত সদস্যের তরফ থেকেও নয়। এটা তো আমরা সভ্য দেশে ভাবতেই পারি না। কোনো লোক আক্রান্ত হয়েছে, রক্তাক্ত হয়েছে, তাকে বাঁচাবার জন্য চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে, হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, পরিবারের লোক তো উদ্বিগ্ন থাকবেই, এবং তারা মুখটা দেখুক, কেমন আছে, খোঁজখবরটা জানাটা তার অধিকারের মধ্যে পড়ে। তো এখানকার পঞ্চায়েত, এখানকার বিধায়ক, এখানকার কি বলে পুলিশ প্রশাসন, তাদের সেই সহায়তাটুকু করা উচিত দেশের আইন অনুযায়ী। তারা সেই কাজটা করছে না। কেন করছে না আমরা তো বুঝতে পারছি না, আমরা দেখছি কি করা যায়। তো এই অবস্থায় আমরা আক্রান্ত, আমরা মঞ্চের তরফে সমস্ত বিস্তারিত জানলাম, আমরা লিখিত নিয়ে নিলাম, এবং আমরা জাতীয় মানবাধিকার কমিশনের কাছে অভিযোগ আকারে জানাবো, লিখিতভাবে জানাবো। পাশাপাশি ফেরার সময় আমরা যে নন্দীগ্রাম থানা, এখানে যাব, যে অভিযোগ হওয়ার পরে, লিখিত অভিযোগ হওয়ার পরে এখনো কেন গ্রেপ্তার হচ্ছে না, জানতে চাইবো থানার কাছে। দ্বিতীয়ত হচ্ছে পরিবারের লোক, একজন রক্তাক্ত, কোথায় চিকিৎসাধীন আছে, কিভাবে আছে, তারা দেখা করতে চায়, আপনারা থানার থেকে কেন ব্যবস্থা করে দিচ্ছেন না, সেটাও বলবো। তবে দেখি থানা কি বলে। এবং এই বিষয়টা আপনারা যারা সংবাদ মাধ্যমের বন্ধু, আপনারা তো জানেন যে দেশের সংবিধান আছে, আইন আছে, সবই আছে, কিন্তু যারা আইনের রক্ষক তারা যদি ভক্ষক হয়ে যায়, তারা যদি দুষ্কৃতীদের প্রশ্রয়দাতা হয়ে যায়, মদতদাতা হয়ে যায়, তারা যদি দুষ্কৃতীদের সঙ্গে একসঙ্গে বসে মদ মাতালে শরিক হয়ে যায়, তাহলে জনগণের হয়ে আয়না দেখানোর দায়িত্ব তো সংবাদ মাধ্যমের। অর্থাৎ আপনারা এটাকে
আরও বড় আকারে মানুষের কাছে নিয়ে যান, তাহলে সাধারণ মানুষ জাগবে। এই গ্রামের গরিব মানুষ যারা নিজেদের মানে রুটি রুজি নিজেরাই জোগাড় করে, কোনো চুরি ডাকাতি করে না, তারা একটু যাতে শান্তভাবে খেয়ে পরে বেঁচে থাকতে পারে, আতঙ্কের মধ্যে দিন কাটাতে না হয়, সেই ব্যবস্থা আপনাদেরও একটা দায়িত্ব আছে, আর আমরা তো আমাদের জায়গা থেকে করবো। যিনি মারা গেছেন আমার শ্বশুর, হাসপাতালে এখন তো এরকম চলছে গো, আমাদের সাধারণদের উপর চলছে, কেউ কিছু বললেই এরকম শক্ত সবাই আপনাদের পাশে আছি। এবং তুমি চলো, লড়াইটা অনেক কিছু হবে, বিপদে বিচার হবে, সাধারণ মানুষকে মানুষ কেউ ভালো নেই। কেস হয়েছে, কাগজপত্র পেয়েছেন, কেসে এফআইআর এর কপি টপি পেয়েছেন? অ্যাকচুয়ালি অতীতে গত 10, 11, 12 বছর ধরে সারা রাজ্যে এরকম বহু খুন, ধর্ষণ, মারধর এরকম প্রচুর হয়েছে। এবং মূলত যেমন এই যে আপনার পাশে যে দিদি দাঁড়িয়ে আছে, ওর ভাই 19 বছর বয়স ছিল, পরিকল্পনা করে খুন করে দেয়। ওনার ভাইকে ফোন করে দেয়। বরুণ বিশ্বাস থাকতে আন্দোলন করতে গিয়ে পুলিশের কামড় খেয়েছে। কলকাতায় যারা শিক্ষকরা আন্দোলন করছে, যাদের চাকরি টাকা দিয়ে সব কেড়ে নিয়েছে, তো ওনার নামে ওই যে দিদি ওখানে দাঁড়িয়ে আছে, এনার নাম রঞ্জনা বলে, ও এই মুখ্যমন্ত্রী পাড়ার লোক আর কি, ঘর বাড়ির জোর করে দখল করে নিচ্ছে। গায়ের জোরে এইরকম কতদিন মারধর করে বুঝতে পারছেন দাদা, কেউ মেরে ফেলছে, কেউ মেরে অর্ধেক মরে আসি। পাঠিয়েছিল বলে মুখ্যমন্ত্রী বা পুলিশের লোকজন মিলে ওনাকে জেলে নিয়ে যায়। তার আগে মারধর করে, উনি আমাদের গন্ডাচন্দ্র সেন কবি সাহিত্যিক, উনি সমাজকর্মী হিসাবে যেখানে আমার নাম মঞ্জু বাড়ি। প্রতিনিধি দল আপনাদের বাড়িতে এলেন, আপনাদের সঙ্গে কথা বললেন, কি বললেন আর কি আশ্বাস দিয়ে গেলেন ওনারা? ওনারা আশ্বাস দিয়ে গেছেন, আমার তো মা তো মারা গেছে, এখন আর ফিরে আসবে না। আমার দাদা যে এখন বেঁচে আছে, তাই দেখতে নিয়ে যাওয়ার জন্য ওরা আমাদের সহযোগিতা করবে বললো, আমাদের পাশে থাকবে বললো। যে ওনাদের আশ্বাস পেয়ে আপনারা কি মনে করছেন এখন? আমরা একটু মনে জোর পাচ্ছি যে তাহলে এতদিন তো আমার দাদাকে আমরা দেখতে পাইনি, দেখতে যেন পাই, তার জন্য আমরা ওনাদের কাছে ইয়ে করি। তাহলে কোথায় আছে আপনার দাদা, বা কি কিছু খবর পেয়েছেন আপনারা? সবাই বলছে তো পিজিতে আছে, কিন্তু আমরা জানি না এখন যে সঠিক কোনখানে আছে, আমরা দেখিও নি আর জানিও নি। ঘটনা ঘটার প্রায় 1 সপ্তাহ কাটতে গেল, এখনো পর্যন্ত কি এই ঘটনা কেউ গ্রেফতার করেছে? না, কাউকে এখনো তাড়ি গ্রেপ্তার করেনি, তারা তো সবাই ঘুরছে, আরো রাত্রে আমাদের হুমকি দিচ্ছে ফোন করে, আমাদের গ্রামবাসীরা সবাই আতঙ্কে আছে। কি বলছে হুমকি দিয়ে? হুমকি দিয়ে বলছে মাকে দাদাকে মেরেছি, তোদের পরিবারকে মেরে শেষ করে দেবো আমরা, তোরা কেউ বাঁচবি না। কারা বলছে? ওই টিএমসি লোকেরা। আপনারা কি ভয়ে রয়েছেন? হ্যাঁ, আমরা তো ভয়ে রাত্রে বাড়িতেই ঘুমাই না, যেখানে সেখানে শুয়ে থাকি রাত্রে বাচ্চা কাচ্চা নিয়ে। বলছি